নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই অডিও স্টোরি বাড়িতে। দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকে আমরা শুরু করতে চলেছি এক সম্পূর্ণ নতুন এবং মন ছোঁয়া অডিও সিরিজ। তবে শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে পরবর্তী সব পর্ব সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এবার শুরু করা যাক আজকের বিশেষ নিবেদন। পশ্চিমের একটা বড় শহরে এই সময়টায় শীত পরিপরি করিতেছিল। পরমহংস রামকৃষ্ণের এক চেলা কি একটা সৎকর্মের সাহায্যকল্পে ভিক্ষা সংগ্রহ করিতে এই শহরে আসিয়া পড়িয়াছেন। তাহারই বক্তৃতা সভায় উপেন্দ্রকে সভাপতি হইতে হইবে এবং তৎপদমর্যাদানুসারে যাহা কর্তব্য তাহারও অনুষ্ঠান করিতে হইবে। এই প্রস্তাব লইয়া একদিন সকালবেলায় কলেজের ছাত্রের দল উপেন্দ্রকে ধরিয়া পড়িল। উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন, সৎকর্মকে কি শুনি? তাহারা কহিল, সেটা এখনও ঠিক জানা নাই। স্বামীজি বলিয়াছেন, ইহাই তিনি আহুত সভায় বিশদ রূপে বুঝাইয়া বলিবেন, এবং সভার আয়োজন ও প্রয়োজন অনেকটা এই জন্যই। উপেন্দ্র আর কোনো প্রশ্ন না করিয়াই রাজি হইলেন। এটা তাহার অভ্যাস। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলি এতই ভালো করিয়া পাশ করিয়াছিলেন যে ছাত্রমহলে তাহার শ্রদ্ধা ও সম্মানের অবধি ছিল না, ইহা তিনি জানিতেন। তাই কাজে কর্মে আপদে বিপদে তাহারা যখনই আসিয়া পড়িয়াছে, তাহাদের আবেদন ও উপরোধকে মমতায় কোনো দিন উপেক্ষা করিয়া ফিরাইতে পারেন নাই। বিশ্ববিদ্যালয়ের সরস্বতীকে ডিঙাইয়া আদালতের লক্ষ্মীর সেবায় নিযুক্ত হইবার পরও ছেলেদের জিমন্যাস্টিকের আখড়া হইতে ফুটবল ক্রিকেট ক্লাবের সেই উঁচু স্থানটিতে গিয়ে পূর্বের মতো তাহাকে বসিতে হইত। কিন্তু এই জায়গাটিতে শুধু চুপ করিয়া থাকা যায় না, কিছু বলা আবশ্যক। একজনের দিকে চাহিয়া বলিলেন, কিছু বলা চাইতো হে। সভাপতি সেজে সভার উদ্দেশ্য সম্বন্ধে একেবারে অজ্ঞ থাকা তো আমার কাছে ভালো ঠেকে না, কি বলো তোমরা? এ তো ঠিক কথা, কিন্তু তাহাদের কাহারও কিছুই জানা ছিল না। বাইরের প্রাঙ্গণের এক ধারে একটা প্রাচীন পুষ্পিত জবাবৃক্ষের তলায় এই ছেলের দলটি উপেন্দ্রকে মাঝখানে লইয়া সংসারের যাবতীয় সম্ভব অসম্ভব সৎকর্মাবলীর তালিকা করিতে ব্যস্ত হইয়া পড়িয়াছিল। তখন দিবাকরের ঘর হইতে একজন নিঃশব্দে সকলের দৃষ্টি এড়াইয়া বাহির হইয়া আসিল। উপেন্দ্র দিবাকরের মামাতো ভাই। শিশু অবস্থায় দিবাকর মাতৃপিতৃহীন হইয়া মামার বাড়িতে মানুষ হইতেছিল। বাইরের একটি ছোট ঘরে দিনের বেলায় তাহার লেখাপড়া এবং রাত্রে শয়ন। বয়স প্রায় 19, FA পাশ করিয়া BA পড়িতেছিল। উপেন্দ্রের দৃষ্টি এই পলাতকের উপর পড়িবা মাত্র উচ্চৈস্বরে ডাকিয়া উঠিলেন, সতীশ, চুপি চুপি পালিয়ে যাচ্ছিস যে, এদিকে আয়, এদিকে আয়। ধরা পড়িয়া সতীশ অপ্রতিভভাবে কাছে আসিয়া দাঁড়াইল। উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন, এতদিন দেখিনি যে? অপ্রতিভ ভাবটা সারিয়া লইয়া সতীশ ফাঁসি মুখে বলিল, এতদিন এখানে ছিলাম না উপেন্দা, এলাহাবাদে কাকার কাছে গিয়াছিলাম। কথাটা ভালো করিয়া শেষ না হইতেই একজন ছাঁটা দাড়ি টেরি চশমাধারী যুবক চোখ টিপিয়া দাঁত বাহির করিয়া বলিয়া বসল, মনের দুঃখে নাকি সতীশ? এন্ট্রেন্স পরীক্ষায় এবারেও তাহাকে পাঠানো হয় নাই এ সংবাদ সকলেই জানিত, তাই কথাটা এমন বেয়াড়া বিশ্রী শোনাইল যে উপস্থিত সকলেই লজ্জায় মুখ নত করিয়া মনে মনে ছি ছি করিতে লাগিল। যুবকটির পরিহাস ও দাঁতের হাসি কোথাও আশ্রয় না পাইয়া তক্ষণি মিলাইয়া গেল বটে, কিন্তু সতীশ তাহার হাসি মুখ লইয়া বলিল, ভূপতিবাবু, মন থাকলেই মনে দুঃখ হয়। পাশ করার আশাই বলুন আর ইচ্ছেই বলুন, আমার ভালো করে জ্ঞান হবার পর থেকেই ছেড়েছি। শুধু বাবা ছাড়তে পারেননি, তাই মনের দুঃখে কাউকে দেশান্তরী হতে হলে তার হওয়া উচিত ছিল, অথচ তিনি দিব্যি অটল হয়ে তার উকালতি করে গেলেন। কিন্তু যা বলো উপিন্দা, এবারে তারও চোখ ফুটেছে। সকলেই হাসিয়া উঠিল। হাসির কথা ইহাতে ছিল না, কিন্তু এই ভূপতিবাবুর অভদ্র পরিহাস যে সতীশকে ক্ষুণ্ণ করিতে পারে নাই, ইহাতে সকলে অত্যন্ত তৃপ্তিবোধ করিল। উপেন্দ্র প্রশ্ন করিল, এবারে তাহলে তুই ছেড়ে দিলি? সতীশ বলিল, আমি কি কোনোদিন ধরেছিলাম যে আজ ছেড়ে দেব? আমি কোনোদিন ধরিনি অপিন্দা, লেখাপড়া আমাকে ধরেছিল। এবারে আমি আত্মরক্ষা করব, এমন দেশে গিয়ে বাস করব যেখানে পাঠশালাটি পর্যন্ত নেই। উপেন্দ্র বলিলেন, কিন্তু কিছু করা তো দরকার, মানুষে একেবারে চুপ করে থাকতেও পারে না, পারা উচিত নয়। সতীশ বলিল, না, চুপ করে থাকব না, এলাহাবাদ থেকে একটা নতুন মতলব পেয়ে এসেছি, একবার ভালো করে চেষ্টা করে দেখব সেটার কি করতে পারি। বিস্তারিত বিবরণের আশায় সকলে তাহার মুখপানে চাহিয়া দেখিয়া সে বলিল সলজ্জ হাস্যে, আমাদের গায়ে যেমন ম্যালেরিয়া তেমনি ওলা উঠা,
5-7টা গ্রামের মধ্যে সময় হয়তো একজনও ডাক্তার পাওয়া যায় না। আমি সেইখানে গিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করে দেব। আমার মা তার মৃত্যুর পূর্বে আমাকে 1000 টাকা দিয়ে গিয়েছিলেন। সেই টাকা আমার কাছেই আছে। ওই দিয়ে আমাদের দেশের বাড়ির বৈঠকঘর প্রাঙ্গণে ডিসপেন্সারি খুলে দেব। তুমি হেসো না অপিন্দা, তুমি নিশ্চয়ই দেখো এ আমি করব। বাবাকেও সম্মত করেছি। তাকে বলেছি মাসখানেক পরেই কলকাতা গিয়ে হোমিওপ্যাথি স্কুলে ভর্তি হয়ে যাব। উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন, মাসখানেক পরে কেন? সতীশ বলিল, একটু কাজ আছে। দক্ষিণ পাড়া নবনাট্য সমাজ ভেঙে একটা ফ্যাকড়া বার হয়ে গেছে। আমাদের বিপিনবাবু হয়েছেন ওই দলের কর্তা। টেলিগ্রাফের উপর টেলিগ্রাফ করে তিনিই আমাকে এনেছেন। আমি কথা দিয়েছি তাদের কনসার্ট পার্টি ঠিক করে দিয়ে তবে অন্য কাজে হাত দেব। শুনিয়া সকলে হো হো করিয়া হাসিয়া উঠিল। সতীশও হাসিতে লাগিল। কিছুক্ষণে উচ্চ হাসি মৃদু হইয়া আসিলে সতীশ বলিল, একটা বাঁশির অভাব হচ্ছে, সেই জন্যেই আজ দিবাকরের কাছে এসেছিলাম। যদি থিয়েটারের রাতটায় আমাকে উদ্ধার করে দেয় তাহলে আর বেশি ছুটোছুটি করে বেড়াতে হয় না। উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন, কি বলে ও? সতীশ বলিল, আর কি বলবে, পরীক্ষা সন্নিকট। এটা আমার মাথায় ঢোকে না উপিন্দা। 2 বছরের পড়াশোনার পরীক্ষা কেমন করে লোকের একটা রাতের অবহেলায় নষ্ট হয়ে যায়? আমি বলি যাদের সত্যিই যায় তাদের যাওয়াই উচিত। এমন পাশ করার মর্যাদা যাদের কাছে থাকুক থাক, আমার কাছে তো নেই। তুমি রাগ করতে পারবে না উপিন্দা, আমি তোমাকে যত জানি এনারা তার সিকিও জানেন না। জিমন্যাস্টিকের আখড়া থেকে ফুটবল ক্রিকেটে চিরদিন তোমার সাকরেডি করে সঙ্গে সঙ্গে ফিরে অনেক দিন অনেক রকমেই তোমার সময় নষ্ট হতে দেখলাম। অনেকগুলো পরীক্ষা দিতেও দেখলাম, সেগুলো রীতিমতো স্কলারশিপ নিয়ে পাশ করতেও দেখলাম, কিন্তু কোনো দিন তোমাকে তো এক্সামিনের দোহাই পাড়তে শুনলাম না। উপেন্দ্র কথাটা চাপা দিবার জন্য বলিলেন, আমি বাঁশি বাজাতে জানি না সতীশ। সতীশ বলিল, আমিও অনেক সময় ওই কথাই ভাবি। সংসারের এই জিনিসটা কেন যে তুমি জানলে না আমার ভারী আশ্চর্য বোধ হয়। কিন্তু সে কথা যাক, তোমাদের দুপুর রোদের এ কমিটিটি কিসের? শীতের রৌদ্র পিঠে করিয়া মাথায় রেয়ান পাট জড়াইয়া ইহাদের এই বৈঠকটি দিব্যি জমিয়া উঠিয়াছিল। বেলা যে এত বাড়িয়া উঠিয়াছে তাহা কেউই নজর করে নাই। সতীশের কথায় বেলার দিকে চাহিয়া সকলেই এককালে চিন্তিত হইয়া উঠিয়া দাঁড়াইল। সভাভঙ্গের মুখে ভূপতি জিজ্ঞাসা করিল, উপেন্দ্রবাবু তাহলে? উপেন্দ্র বলিলেন, আমি তো বলেছি আমার আপত্তি নেই, তবে তোমাদের স্বামীজির উদ্দেশ্যটা যদি পূর্বাহ্নে একটু জানা যেত তো ভারী স্বস্তি পেতাম। নিতান্ত বোকার মতো কোথাও যেতে বাঁধ ঠেকে। ভূপতি কহিল, কিন্তু কোনো কথাই তিনি বলেন না, বরং এমনও বলেন যাহা জটিল ও দুর্বোধ্য তাহা বিশদভাবে পরিষ্কার করিয়া বুঝাইয়া বলার সময় ও সুবিধা না হওয়া পর্যন্ত একেবারে না বলাই ভালো। ইহাতে অধিকাংশ সময় সুফলের পরিবর্তে কুফলই খলে। চলিতে চলিতে কথা হইতেছিল। এতক্ষণে সকলেই বাহির হইয়া রাস্তার এক ধারে আসিয়া দাঁড়াইল। সতীশ ধরিয়া বসিল, ব্যাপারটা কি উপিন্দা? উপেন্দ্রকে বাধা দিয়া ভূপতি কহিল, সতীশবাবু, আপনাকেও চাঁদার খাতায় সই করতে হবে। কেন এখন আমরা ঠিক করে বলতে পারবো না। পরশু অপরাহ্নে কলেজের হলে স্বামীজি নিজেই বুঝিয়ে বলবেন। সতীশ বলিল, তাহলে আমার বোঝা হলো না ভূপতিবাবু। পরশু আমাদের পুরো রিহার্সেল, আমায় অনুপস্থিত থাকলে চলবে না। ভূপতি আশ্চর্য হইয়া বলিল, সে কি সতীশবাবু, থিয়েটারের সামান্য ক্ষতির ভয়ে এরূপ মহৎ কাজে যোগ দেবেন না? লোকে শুনলে বলবে কি? সতীশ কহিল, লোকে না শুনেও অনেক কথা বলে, সে কথা নয়, কথা আপনাদের নিয়ে। কিছু না জেনেও এই অনুষ্ঠানটিকে আপনারা যতটা মহৎ বলে নিঃসন্দেহে বিশ্বাস করতে পেরেছেন, আমি যদি ততটা না পারি তো আমাকে দোষ দেবেন না। বরং যা জানি, যার ভালো মন্দ কিসে হয় না হয় বুঝি, সেটা উপেক্ষা করে তার ক্ষতি করে একটা অনিশ্চিত মহত্বের পিছনে ছুটে বেড়ানো আমার কাছে ভালো ঠেকে না। উপস্থিত ছাত্রমণ্ডলীর মধ্যে বয়সে ও লেখাপড়ায় ভূপতিই সবচেয়ে শ্রেষ্ঠ বলিয়া তিনি কথা বলিতেছিলেন। সতীশের কথায় হাসিয়া বলিলেন, সতীশবাবু, স্বামীজির মতো মহৎ ব্যক্তি যে ভালো কথাই বলবেন, তার উদ্দেশ্য যে ভালোই হবে, এ বিশ্বাস করা তো শক্ত নয়। সতীশ বলিল, ব্যক্তিবিশেষের কাছে শক্ত নয় মানি। এই দেখুন না, এন্ট্রেন্স পাশ করাও শক্ত কাজ নয়, অথচ পাশ করা দূরের কথা 3-4 বছরের মধ্যে আমি তার কাছে ঘেঁষতে পারলাম না। আচ্ছা, এই স্বামীজি লোকটিকে পূর্বে কখনো দেখেছেন কিংবা এর সম্বন্ধে কোনো দিন কিছু শুনেছেন? কেউই কিছু জানে না, তাহা সকলেই স্বীকার করিল। সতীশ বলিল, এই দেখুন, এক গেরুয়া বসন ছাড়া আর তার কোনো সার্টিফিকেট নেই, অথচ আপনারা মেতে উঠেছেন, আর আমি নিজে কাজ ক্ষতি করে তার বক্তৃতা শুনতে পারি না বলে সবাই রাগ করছেন। ভূপতি বলিল, মেতে উঠি কি সাধে সতীশবাবু? এই গেরুয়া কাপড় পরা লোকগুলি সংসারকে যে অনেক জিনিসই দিয়ে গেছেন। যাই হোক, আমি রাগ করিনি, দুঃখ করছি।
জগতের সমস্ত বস্তুই সাফাই সাক্ষীর হাত ধরে হাজির হতে না পারলে, মিথ্যা বলে ত্যাগ করতে হলে অনেক ভালো জিনিস হইতেই আমাদের বঞ্চিত হয়ে থাকতে হয়। আপনিই বলুন দেখি, যখন সঙ্গীতের সারে গামা সাধতেন তখন কতটুকু রসের আস্বাদ পেয়েছিলেন, কতটুকু ভালো মন্দ তার বুঝেছিলেন? সতীশ কহিল, আমিও ঠিক সেই কথা বলছি। সঙ্গীতের একটা আদর্শ যদি আমার সম্মুখে না থাকত, মিষ্ট রসাস্বাদের আশা যদি না করতাম, তাহলে এত কষ্ট করে সারে গামা সাধতাম না। উকালতির মধ্যে টাকার গন্ধ আপনি যদি অত করে না পেতেন, তাহলে একবার ফেল করিয়াই ক্ষান্ত দিতেন। বারংবার এমন প্রাণপাত পরিশ্রম করে আইনের বইগুলো মুখস্থ করতেন না। উপেন্দ্র হয়তো একটা স্কুল মাস্টারি নিয়ে এতদিন সন্তুষ্ট হয়ে থাকতেন। উপেন্দ্র হাসিতে লাগিলেন, কিন্তু ভূপতির মুখ লাল হইয়া উঠিল। 1 গুণ খোঁচা যে 10 গুণ করিয়া সতীশ ফিরাইয়া দিয়াছে, তাহা উপস্থিত সকলেই বুঝিতে পারিল। রোষ চাপা রাখিয়া ভূপতি কহিলেন, আপনার সঙ্গে তর্ক করা বৃথা। একটা জিনিসের ভালো মন্দ যে কত রকমে প্রমাণ হতে পারে, তাই হয়তো আপনি জানেন না। কথায় কথায় সকলেই ক্রমশ রাস্তার এক ধারে উবু হইয়া বসিয়া পড়িয়াছিল। সতীশ দাঁড়াইয়া উঠিয়া হাত জোড় করিয়া বলিল, মাফ করুন ভূপতিবাবু, 6 রকম প্রমাণ ও 36 রকম প্রত্যক্ষের আলোচনা এত রোদে সহ্য হইবে না। তার চেয়ে বরং সন্ধ্যার পর বাবার বৈঠক ঘরে যাবেন, যেখানে দুপুর রাত্রি পর্যন্ত কালোয়াতি তর্ক হইতে পারবে। প্রফেসর নবীনবাবু, সদর আলা গোবিন্দবাবু, মায় এ বাড়ির ভট্টাচার্য মশাই পর্যন্ত। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। আর হ্যাঁ, পরবর্তী পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্ব সবার আগে শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। আজ তবে এই পর্যন্তই।